হ্যালো স্টুডেন্ট, আমরা চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে। তো একদমই প্রথমে কিছু বকবো না, তার কারণ অনেকে বলছে, অভিযোগ জানাচ্ছে, বলছে স্যার ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও কী করে দেখবো, নেট শেষ হয়ে যাচ্ছে। দেখো, আমার তো কিছু করার নাই। তার কারণ হলো, যদি কার্বোহাইড্রেট এত বড় হয়, যদি প্রোটিন এত বড় হয়, যদি পড়াশোনার ব্যাপারটা এত বড় হয়, তাহলে আমি কি করে করব? আমাকে তো সবটা বোঝাতে হবে একটা ভিডিওতে, না? তোমরা ভাবো, তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, তাহলে আমার বানাতে কত অসুবিধা হচ্ছে এবং আপলোড করতে কত প্রবলেম হচ্ছে। একটা ভিডিও 5 GB 6 GB করে হচ্ছে, তো সেই 6 GBর ভিডিও আপলোড করতে কত প্রবলেম হচ্ছে, আর তোমরা বলছো দেখতে প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, আমরা চেষ্টা করছি বারে বারে। দেখো, অনেক বোর্ড ওয়ার্ক করে রাখছি, এত বোর্ড ওয়ার্ক করে রাখছি, তাতেও এতটুকু টাইম লাগবে। তার কারণ আমরা যদি তুমি ক্লাসে করো, তার ক্লাসেও তো এই টাইমটা লাগে, তাই না? তো কিছু করার নাই, চলো শুরু করি না বলে। কার্বোহাইড্রেটের আমরা কিন্তু মনোস্যাকারাইড পর্যন্ত অলরেডি পড়ে ফেলেছি। আমি আশা রাখছি প্রত্যেকে যারা এই ভিডিও দেখছো তারা অলরেডি মনোস্যাকারাইড পড়ে ফেলেছো, আর না হলে দেখার দরকার নাই। আগে মনোস্যাকারাইড দেখে এসো, তারপরে এই ভিডিও দেখবে, নাহলে দেখে কোনো কিছু লাভই নাই, এখানে কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে? তো এখানে আমরা মনোস্যাকারাইডের বিভিন্ন রকমের প্রপার্টিজ বা ধর্মের কথা বলবো। প্রথমত দেখো, আমরা বলেছিলাম যে কার্বোহাইড্রেটের যে প্রপার্টিজ বা ধর্ম সেটা আমরা পড়ব, তো অবশ্যই সেটা কিন্তু মনোস্যাকারাইডের প্রপার্টিজ হিসেবে পড়ব। তার মানে ক্লাসিফিকেশনটা এখনও শেষ হয়নি, মাঝখান থেকে কিন্তু আমরা প্রপার্টিজটা শুরু করলাম। তার কারণ ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইডের ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো সব ভালো বোঝা যাবে না, সেই জন্য মনোস্যাকারাইডের ক্ষেত্রেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো প্রযোজ্য। সেই জন্য আমরা কিন্তু প্রপার্টিজটা পড়ে নিচ্ছি, ভালো করে মাথায় রাখবে। এটা কিন্তু মনোস্যাকারাইডের প্রপার্টিজ, এটাই কার্বোহাইড্রেটের প্রপার্টিজ হিসেবে ধরা হয়। তো এরপরে আমরা অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড পড়ব। যারা বোঝার চেষ্টা করছো তাদের কিন্তু মন দিয়ে দেখতে হবে, কন্টিনিউ দেখতে হবে। ভিডিও স্কিপ করলে কখনোই বুঝতে পারবে না। এটা পড়াশোনার ভিডিও, এন্টারটেনমেন্টের ভিডিও না, বা হাসির ভিডিও না যে একটু স্কিপ করে ঠিক আছে দেখি, ভালো লাগছে না। এটা তুমি মানে সমস্ত টাইমটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, দেখো আমরা মনোস্যাকারাইডের যে সমস্ত প্রপার্টির কথা বলা হচ্ছে, তো এখানে প্রথমেই দেখো প্রেজেন্স অফ অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ আমরা অলরেডি পড়ে ফেলেছি। যেগুলো পড়ে ফেলেছি সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব না। আমরা সিএইচও অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপের কথা আগেই পড়ে ফেলেছি। তো এটাও একটা প্রপার্টি অবশ্যই। আইসোমেরিজম, এখান থেকে আমরা শুরু করছি মেনলি। আইসোমার বা ঘটনার নাম আইসোমেরিজম। কেন? তো ব্যাপারটা হলো, দেখো আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে C6H12O6 দিয়ে আমরা গ্লুকোজের যেমন স্ট্রাকচার দেখেছি, তেমন কিন্তু ফ্রুক্টোজের স্ট্রাকচারও দেখলাম, এবং সেম অ্যাজ গ্যালাক্টোজের স্ট্রাকচারও কিন্তু। তার মানে কি, এখানে এদের যে রাসায়নিক সংকেত সবারই কিন্তু C6H12O6, কিন্তু এদের যে গঠন, পরমাণুর যে গঠন, সেই গঠনগুলো কিন্তু আলাদা হওয়ার কারণে এরা পরস্পরের আইসোমার, মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলোকে পরস্পরের আইসোমার বলা হচ্ছে। যেহেতু আমরা এদেরকে প্রত্যেককেই কিন্তু C6H12O6 বলে চিনি, সেই হিসাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে। এখন এর সঙ্গে সঙ্গে আশা করি বুঝতে পেরেছো আইসোমেরিজমের ব্যাপারটা কি। এই ঘটনার নাম হলো আইসোমেরিজম। এপিমার, এর সঙ্গে একটা কথা আছে এপিমার মানে কি? গ্লুকোজের ক্ষেত্রে ধরো এখানে একটা মানে সে ফর এক্সাম্পল গ্লুকোজকে রেখেছি আমরা। গ্লুকোজের ক্ষেত্রে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে কার্বনের পজিশন, সেখানে OH এবং H পরস্পরের হাত বদল করতে পারে। মানে এইদিকে OHটা লিখলে, ওই দিকটা Hটা লিখলে যেটা তৈরি হবে এখন যেটা আছে, এবং এই দুটোকে পরস্পর চেঞ্জ করার পর যেটা তৈরি হবে, এদেরকে বলা হবে পরস্পরের এপিমার। বুঝতে পারছো আশা করি। এটা কত কত কার্বনে হচ্ছে? গ্লুকোজের ক্ষেত্রে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই কার্বন পজিশনগুলোতে আমরা কি করি, ইচ্ছা করলে আমরা এটাকে মুছে আমরাকে এটা HO, যেহেতু O এর সঙ্গে বন্ডিং আছে, বুঝতেই পারছো, যারা জানো না তাদেরকে বলছি। ধরো এটাকে আমরা OH না লিখে আমরা HO লিখছি কেন? কারণ এটা তো ধরো কার্বনের হাতটা তো ধরো O এর সঙ্গে যুক্ত আছে, আর এই দিকে H আছে, সেই হিসাবে আমাদের কিন্তু, যেহেতু অক্সিজেনের দুটো হাত, হাইড্রোজেনের একটা হাত, তো সেই হিসাবে আমাদের কিন্তু এটা লিখতে হয়, লেখা উচিত। কোনো সময় না লিখলেও কিন্তু প্রবলেম হবে না। তো এই গঠনটা বলছি,
যে ছিল এদিকে এইচ ওইদিকে ওইচ যদি পজিশনটা চেঞ্জ করে নেয় তাহলে আগে যেটা ছিল এখন যেটা হলো সেটাকে বলা হবে পরস্পরের এপিমার। এই ধরনের ব্যাপারও কিন্তু কার্বোহাইড্রেটের ক্ষেত্রে রয়েছে। নেক্সট আমরা 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটি প্রপার্টিস বা ধর্মের কথা বলছি, সেটা হলো ডেক্সট্রো রোটেটারি মানে কার্বোহাইড্রেট অথবা লিভো রোটেটারি কার্বোহাইড্রেট। এটা কিন্তু আমরা এর ক্ষেত্রেও পেয়েছিলাম, প্রোটিনের ক্ষেত্রেও কিন্তু আমরা পেয়েছিলাম। তো কি যদি পোলারাইজড লাইট সিম্পল সুগারের দ্রবণের ওপর ফেলা হয় তাহলে দেখব যে সেখানে হয়তো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাপার হবে। যেমন গ্লুকোজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে মানে ডান দিকে রাইট সাইডে মুভ করছে। মানে যদি লাইটটা ফেলা হয় তো লাইটটা সোজা না গিয়ে ডান দিকে মুভ করে যাচ্ছে। লাইটটা যদি ফেলা হয় দ্রবণের ওপর তো দেখা যাচ্ছে ডান দিকে লাইটটা মুভ করে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে বলা হবে ডেক্সট্রো রোটেটারি বা ডি সুগার, ডি ফর্ম সুগার বা পজিটিভ সুগার। ঠিক আছে, এটা গ্লুকোজের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কী বললাম বুঝতে পারলে? এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে আমরা জানি, তার মানে লাইটটা যখন ফেলা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরে যাচ্ছে, এটা একটা নর্মাল কন্ডিশন দেখানো আছে। এদিক থেকে লাইট ফেলা হলে নর্মালি যেমন যাচ্ছে তেমনই যাবে, কিন্তু এখানে দেখানো হচ্ছে যে ঘড়ির কাঁটার দিকে মুভ করছে। তো এটাকে বলা হচ্ছে ডি সুগার বা পজিটিভ সুগার, যেটা গ্লুকোজের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং লিভো রোটেটারি একই মানে জিনিসটা একই, উল্টো দিকে যাচ্ছে। তার মানে এখানে যদি পোলারাইজড লাইট ফেলা হয় তা দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে লেফট সাইডে মুভ করছে, যাকে এল সুগার বা নেগেটিভ সুগার বলা হয়। যেমন ফ্রুক্টোজ এখানে উদাহরণ হিসাবে আমরা নিয়েছি। তার মানে ডি ফর্ম এল ফর্ম এরকমের টার্ম আমরা পাবো, ডি ফর্ম এল ফর্ম সুগার। তো তার মানেগুলো এরকমই যে সেই সুগারের দ্রবণে যদি কার্বোহাইড্রেটকে কিন্তু সুগারও বলা হয়, যেমন স্যাকারাইড বলা হয়, কার্বোহাইড্রেট কিন্তু সুগারও বলা হয়, কেননা বেশিরভাগ কার্বোহাইড্রেট কিন্তু স্বাদে মিষ্টি, সেই জন্য সুগার বলা হয়, স্যাকারাইডও বলা হয়। তো এখানে সুগার বলছি আমরা। তো সেক্ষেত্রে ডেক্সট্রো রোটেটারি বা লিভো রোটেটারি সুগার হচ্ছে, আমরা কিন্তু মনোস্যাকারাইড পড়ছি, অবশ্যই সিম্পল সুগারের কথা বলছি, মানে সরল শর্করার কথা বলছি, এক শর্করার কথা বলছি বা মনোস্যাকারাইডের কথা বলছি। সেক্ষেত্রে কিন্তু ডি ফর্ম এবং এল ফর্ম এই কথাগুলি কিন্তু প্রযোজ্য। এরপরের যে প্রপার্টিসটার কথা আমরা বলছি সেটা হলো পাইরানোজ বা ফিউরানোজ। আমরা অলরেডি পড়ে ফেলেছি, কোনো কথা বলবো না। পাইরানোজ ষড়ভুজাকৃতি হয় এবং ফিউরানোজ পঞ্চভুজাকৃতি হয়, আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি। তো এখানে ছাড়লাম। এবার দেখো পাইরানোজ বা ফিউরানোজ যে স্ট্রাকচারই বলি না কেন, সেই স্ট্রাকচার কিন্তু দুটো হতে পারে, আলফা এবং বিটা। এই দুটো ফরম্যাটও আমরা দেখে ফেলেছি যখন রিং আঁকছিলাম। মনে করে দেখো, যখন রিং ফরম্যাটে আমরা আঁকছিলাম তখন এখানে আমরা বলছিলাম যে ওইচটা এই অক্সিজেনের থেকে কাছে আছে না দূরে আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছিল। তো এখানে সেক্ষেত্রে আলফা এবং বিটা এই দুটো যদি দূরে থাকতো তখন আলফা বলছিলাম, কাছে থাকলে এরকম কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো সেগুলো নিয়ে আমরা বলছি না। এখানে নতুন আরেকটি প্রপার্টিজ রয়েছে, সেটা হলো রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার, বিজারণধর্মী এবং অবিজারণধর্মী সুগার বা শর্করার কথা বলা হচ্ছে। তো কি হচ্ছে এখানে দেখো, আমরা সুগারের ক্ষেত্রে কি বলেছি, একটি অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবেই। তো যদি দেখা যায় যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যেটা রয়েছে সেটা মুক্ত অবস্থায় রয়েছে এবং মুক্ত অবস্থায় থাকার জন্য যখন বেনেডিক্টের রিয়েজেন্ট দেওয়া হচ্ছে বা বেনেডিক্টের বিকারক দেওয়া হচ্ছে তার সঙ্গে বিক্রিয়া করছে, যদি এরকম হয় তখন তাকে রিডিউসিং সুগার বলা হয়। কি বললাম? গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, ল্যাকটোজ এই ধরনের যে সুগারগুলো রয়েছে, এই সুগারগুলোর ক্ষেত্রে যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ এটা ফ্রি অবস্থায় রয়েছে, মুক্ত অবস্থায় রয়েছে। ফলে যখন বেনেডিক্ট রিএজেন্ট দেওয়া হচ্ছে, এটা একটা রিএজেন্ট যেটা কার্বোহাইড্রেট টেস্ট করার জন্য দেওয়া হয়। তো এই যে বেনেডিক্টের রিএজেন্ট যখন দেওয়া হচ্ছে তখন যেহেতু তোমার যে অ্যালডিহাইড বা কিটোন যে গ্রুপ সেগুলো মুক্ত অবস্থায় রয়েছে, সেই জন্য বেনেডিক্টের রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করছে এবং তাদেরকে কিন্তু আমরা রিডিউসড হচ্ছে, তারপরে তাদেরকে আমরা রিডিউসিং সুগার বলছি। উল্টো দিকে সুক্রোজ, স্টার্চ বা গ্লাইকোজেন এই ধরনের যে সুগারগুলোকে আমরা পাচ্ছি, এই সুগারগুলোর ক্ষেত্রে ওই অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যেটা সেটা কিন্তু মুক্ত অবস্থায় নেই। ফলে যখন বেনেডিক্টের
রিএজেন্ট অ্যাড করা হচ্ছে ওই দ্রবণে, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিডিউসড হচ্ছে না, সেই জন্য তাকে নন রিডিউসিং সুগার বলা হচ্ছে। এটা কিন্তু কার্বোহাইড্রেটের খুব গুরুত্বপূর্ণ মানে একটা প্রপার্টিজ বা ধর্ম। লাস্টে আমরা একটা প্রপার্টিজের কথা লিখেছি, সেটা হলো গ্লাইকোসাইডিক বন্ড। এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ আমরা এখনও অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড পড়িনি। তো এখানে বলে রাখার বিষয় এটাই, আগেও বলেছি যে প্রোটিনের ক্ষেত্রে যেমন আমরা দুটো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করার জন্য, দুটো অ্যামাইনো অ্যাসিডকে পরস্পরের সঙ্গে যুক্ত করার জন্য পেপটাইড বন্ডের কথা বলছিলাম, এখানে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যখন মনোস্যাকারাইডগুলো জুড়ে পরস্পরের সঙ্গে জোড়ে তখন যে বন্ডিং তৈরি হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু কার্বোহাইড্রেটের একটা প্রপার্টিজ। তো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট যে সমস্ত প্রপার্টিজ, এবং যেগুলো পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট, এবং লেখার জন্য এতগুলো প্রপার্টিজ লিখে এনাফ। এইগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। এরপর আমরা যেটা করব, প্রপার্টিজটা হয়ে গেল, এরপর আমরা যেটা পড়ব সেটা হলো অলিগোস্যাকারাইডের আন্ডারে বলেছিলাম আমরা ডাইস্যাকারাইডকে নিয়ে আলোচনা করব, যে দুটো মনোস্যাকারাইড কীভাবে পরস্পরের সঙ্গে জুড়ছে সেটা আমরা দেখব। ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এগুলো আর দেখার দরকার নেই, একবারে চলে যাব আমরা পলিস্যাকারাইডে। সেখানে একটা দুটো পলিস্যাকারাইডের কীভাবে গঠন মানে কীভাবে হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখব। নেক্সট আমরা ডাইস্যাকারাইডের স্ট্রাকচারে চলে যাচ্ছি। দেখো, প্রথমেই আমরা যে ডাইস্যাকারাইডকে দেখব, আমরা যেমন বললাম যে ডাইস্যাকারাইড দিয়ে আমরা শুরু করছি, আমরা প্রথমেই যে ডাইস্যাকারাইডকে দেখব সেটা মল্টোজ। তো মল্টোজের ক্ষেত্রে কি বলেছিলাম, মল্টোজের ক্ষেত্রে বলা হয়েছিল যে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দোনো গ্লুকোজ পরস্পরের সঙ্গে জুড়লে হবে মল্টোজ, যাকে আমরা মল্ট সুগার বলেছিলাম। তাহলে এখানে কিন্তু পরস্পর দুটো গ্লুকোজই আঁকা আছে, সেটা বুঝতেই পারছো। এখন ব্যাপারটা কীরকম রয়েছে, প্রথমত এখানে দেখো আমরা লিখেছি আলফা ডি গ্লুকোজ, মানেগুলো প্রত্যেকটাই আমাদের জানা। কিন্তু এখন আলফা কেন লিখেছি, তার কারণ এক নম্বর কার্বন পজিশন, এটা জানি আমরা 1 2 3 4 5 এবং এখানে 6, এখানেও তাই 1 2 3 4 5 6 পজিশনগুলো আমরা জানি অলরেডি। আলফা কেন বলছি, কারণ 1 নম্বর কার্বন পজিশনে যে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে সেটা অক্সিজেনের থেকে দূরবর্তী স্থানে অবস্থান করছে, তো সেখানে আমরা আলফা বলতাম। এখন ডি গ্লুকোজ কেন, কারণ এটা ডেক্সট্রো রোটেটারি গ্লুকোজ, সেখানে যদি ওই আইসোমারাই পোলারাইজড লাইট ফেলা হয় তো সেক্ষেত্রে ডান দিকে মুভ করে, সেই জন্য একে ডি গ্লুকোজ বলা হচ্ছে। এখানে বিটা ডি গ্লুকোজ, তার কারণ দেখো এখানে যদি 1 নম্বর কার্বন পজিশনটা আমরা দেখি, তাহলে সেখানে যে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে সেটা অক্সিজেনের নিকটবর্তী স্থানে রয়েছে, তো আমরা যেমন বলেছিলাম সেক্ষেত্রে বিটা হয়, এবং ডি গ্লুকোজ বলা হচ্ছে এই জন্যই কারণ ওখানেও কিন্তু ডেক্সট্রো রোটেটারি ব্যাপারটা রয়েছে। তো দুটো গ্লুকোজ পরস্পরের সঙ্গে জুড়ছে, তৈরি হচ্ছে এখানে মল্টোজ। এবার ব্যাপারটা হলো জুড়ছে কিভাবে, দেখো এক্ষেত্রে যে বন্ডিংটা তৈরি হয় সেটাকে বলা হয় আলফা কমা দেওয়া হয় 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। খুব সিম্পল ব্যাপার। আলফা কেন, অ্যাকচুয়ালি প্রথমে যে গ্লুকোজটা রয়েছে, প্রথমে যে কোনো বন্ডিংয়ের ক্ষেত্রে প্রথম যেটা রয়েছে সেই অনুযায়ী নামটা হয়। তবে এটা আলফা গ্লুকোজ, এটা কিন্তু বিটা গ্লুকোজ। আমাদের যে বন্ডিং তৈরি হচ্ছে সেই বন্ডিংয়ের নাম দিচ্ছি আমরা আলফা, তার কারণ প্রথমে যেটা রয়েছে সেটাকে আমরা আলফা এঁকেছি সেই জন্য। এবং এমন নয় যে তুমি যা আঁকবে তাই হবে, মল্টোজের ক্ষেত্রে কিন্তু এটাই হয়। মল্টোজের ক্ষেত্রে যে গ্লাইকোসাইডিক বন্ড সেটা কিন্তু আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এখন আর ব্যাপার কি রয়েছে, 1,4 কেন, 1,4-এর ব্যাপারটা এই জন্যই বলা হচ্ছে যে 1 নম্বরের সঙ্গে প্রথম যে গ্লুকোজটাকে আমরা এঁকেছি, প্রথম গ্লুকোজটা 1 নম্বর 2 নম্বর যদি বলি, 1 নম্বর গ্লুকোজের সঙ্গে 2 নম্বর গ্লুকোজ পরস্পর 1 নম্বর এবং 4 নম্বর কার্বন পজিশনের থ্রু দিয়ে যুক্ত হচ্ছে। কীরকম, এই পজিশনে যে ওইচ দুটো দেখছি আমরা, এই ওইচ দুটো পরস্পরের সঙ্গে মানে এখানেই কিন্তু বন্ডিংটা হবে। দুটো ওইচ যদি আমরা যুক্ত করি এক্ষেত্রে ডিহাইড্রেশন হয়, মানে জল বেরিয়ে যায়। তাহলে দুটো ওইচকে যদি আমরা
এক জায়গায় করি তাহলে কি হয়, H2O2 এরকম হয়। তো সেক্ষেত্রে এখানে H2O যদি বেরিয়ে যায়, দেখো OH আর OH যদি করা হয় তাহলে হিসাব মতো H2O2 হয়, আর সেখান থেকে যদি H2O বেরিয়ে যায় তাহলে এখানে পড়ে থাকলো একটি অক্সিজেন যে এই বন্ডটা তৈরি করছে। তার মানে এখানে ডিহাইড্রেশন হওয়ার পর যে বন্ডিংটা হলো সেটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ড, বা এখানে যে বন্ডিংটা হয় সেটাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ড বলছি। তাহলে খুব স্পষ্ট ব্যাপার, সেটা হলো 1 নম্বর মানে প্রথম যে গ্লুকোজটা রয়েছে তার 1 নম্বরের যে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে বা 1 নম্বরের সঙ্গে পরের যে গ্লুকোজটি রয়েছে তার 4 নম্বর কার্বন পজিশনের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই জন্য একে 1,4 বলা হচ্ছে। আলফা কেন বলা হচ্ছে বলে দিলাম, প্রথম গ্লুকোজটা যেহেতু আলফা সেই জন্য 1,4 বলে দিলাম, এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সবসময় বন্ডিংয়ের নাম গ্লাইকোসাইডিক বন্ড। সুতরাং এখানে মল্টোজের ক্ষেত্রে যে বন্ডিং দেখা যাচ্ছে সেটাকে বলছি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আশা করি বুঝতে পেরেছ। দেখো নেক্সট আমরা সুক্রোজের স্ট্রাকচারে চলে এসেছি। সুক্রোজের ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্লুকোজের সঙ্গে ফ্রুক্টোজ যুক্ত হয়, একটা ডাইস্যাকারাইড যেখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের সঙ্গে জুড়ে তৈরি করে সুক্রোজ। এখানে দেখো এই ছবিটা আগের মতো একই আঁকা আছে, কিছু চেঞ্জই করিনি, এখানে ফ্রুক্টোজটাকে আমরা এঁকেছি। তো এক্ষেত্রে কী হচ্ছে, বন্ডিংয়ের নাম আলফা 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, বলি একটা জিনিস, সেটা হলো দেখবে এখানে আমরা ফ্রুক্টোজের যখন স্ট্রাকচার করেছিলাম তখন দেখো আমরা যদি ফ্রুক্টোজের স্ট্রাকচারটাকে আমরা যদি একবার জাস্ট মিনিট এভাবে আঁকি তাহলে সুবিধা হবে। ফ্রুক্টোজের স্ট্রাকচারটাকে যদি আমরা দেখি, আমরা দেখিয়েছিলাম কি যে এখানে CH2OH, এখানে 1 নম্বর 2 3 4 5 নম্বর এবং এর সঙ্গে CH2OH 6 নম্বর। যদি এটাও হয়, আবার যদি আমরা ঘুরিয়ে করে দিই এরকম যে এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা 6, তাহলেও কিন্তু ঘরে করে দেখবে সেম টু সেমই আসবে। শুধুমাত্র OHগুলোকে একটু ঠিক করে নেবে, বাকি দেখবে সব সেমই আসছে। তার মানে আমরা এখানে যেহেতু আলফা 1,2, এখন সেই প্রশ্নের উত্তরটা আমরা পাবো যে ফ্রুক্টোজের ক্ষেত্রে কেন ফিউরানোজের স্ট্রাকচার হলো। তার কারণ ফ্রুক্টোজের ক্ষেত্রে যখন বন্ডিংটা হয় তখন 1 নম্বরের সঙ্গে 2 নম্বরের, মানে গ্লুকোজটার যে 1 নম্বর কার্বন পজিশন তার সঙ্গে ফ্রুক্টোজটার যে 2 নম্বর কার্বন পজিশন তার সঙ্গে ফিউজ করে। তার মানে এখানে এটা 1 2 3 4 5 6, যদি কনফিউশন হয় এই ব্যাপারটা দেখবে, আমি যেটা বললাম 1 2 3 4 5 6 ধরে করেছিলাম, ঘুরিয়ে এঁকে দেখবে 1 2 3 4 5 6 করলেও কিন্তু সেমই আসবে। তো এখানে যেহেতু বন্ডিংটাকে আমরা 1,2 বলছি, আলফা কেন বলছি বলার দরকার নেই, কেননা দূরবর্তী স্থানে আছে অক্সিজেন থেকে, সেই জন্য আলফা 1,2 এই জন্যই যে গ্লুকোজের 1 নম্বর কার্বনের সঙ্গে ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন পজিশনের এখানে কিন্তু বাইন্ডিংটা হয় বা বন্ডিংটা হয়, সেই জন্য 1,2 এবং গ্লাইকোসাইডিক বন্ড তো হবেই। এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু ডিহাইড্রেশন যদি হয়, এখানে যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু H2O কিন্তু রিলিজ করছে। তাহলে যখন H2O রিলিজ করছে মানে ডিহাইড্রেশন হচ্ছে, তো ঘটনাটা আগের মতোই হলো। তাহলে H2O যখন বেরিয়ে গেল তো এখানে গ্লাইকোসাইডিক বন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো সুক্রোজের ক্ষেত্রে সেখানে আলফা 1,2 গ্লাইকোসাইডিক বন্ডকে আমরা দেখলাম। নেক্সট আমরা যে ডাইস্যাকারাইডটাকে দেখছি, অবশ্যই ল্যাকটোজ, যেটাকে আমরা মিল্ক সুগার বা দুগ্ধ শর্করা বলেছিলাম। এখানে কি হচ্ছে, একই রকম জিনিস। এখানে প্রথমে আমরা গ্যালাক্টোজকে এঁকেছি। দেখো গ্লুকোজ গ্যালাক্টোজকে আমরা কিন্তু আগের ক্লাসে আঁকিনি, এই জন্যই যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজের ছবি কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। দেখো এই জায়গাতে শুধু এইখানে জায়গাটা পার্থক্য, এই জায়গাটা পার্থক্য দেখবে, আর আর কোনো জায়গাতেই কিন্তু কোনো ডিফারেন্স নেই। সেই জন্য আমরা কিন্তু তখন দেখাইনি, বলেছিলাম যখন ডাইস্যাকারাইড পড়বো তখন আমরা দেখে নেব। তো প্রথমে এখানে গ্যালাক্টোজকে আঁকা আছে এবং অবশ্যই যে গ্যালাক্টোজটা আছে সেটা বিটা ফরম্যাটে আছে। তার কারণ এই যে ওএইচটা 1 নম্বরের যে ওএইচটা সেটা অক্সিজেন থেকে নিকটবর্তী স্থানে অবস্থান করছে, সেই জন্য আমরা বিটা বলছি। যেমন বলেছিলাম
এবং পরে যে ছবিটি আঁকা আছে সেটা তো গ্লুকোজ, দেখতেই পাচ্ছ। এখানে যে বন্ডিংটা হচ্ছে সেটা কি β1,4। তো বিটা যেহেতু প্রথমটার নাম অনুসারে হবে, আমরা আগেই বলেছি, তো এটা বিটা যেহেতু আছে সেজন্য এটা β1,4। আর বলবো কি এখানে 1 নম্বরের সঙ্গে এখানে 1, 2, 3, 4 নম্বরের বাইন্ড করছে, সেই জন্য 1,4 এবং অবভিয়াসলি গ্লাইকোসাইডিক বন্ড এক্ষেত্রে একটু ক্রসে হবে, অসুবিধার কিছু নেই। তার মানে এখানে যখন ডিহাইড্রেশন হবে আমরা OH মুছে দিলাম, OH মুছে দিলাম, তার মানে এখান থেকে আগের মতোই H2O বেরিয়ে গেল, মানে ডিহাইড্রেশন হলো, এবং যে অক্সিজেনটা পড়ে রইলো তার থ্রু দিয়ে বন্ডিংটা কমপ্লিট হলো, যাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ড বলছি। তার মানে এখানে আমরা পরপর 3টে ডাইস্যাকারাইডের স্ট্রাকচারকে কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আমরা 2-একটা পলিস্যাকারাইডের স্ট্রাকচার একবার দেখে নেব। তবে এমন মানে কি বলছি, এটা 11-এর জন্য কিন্তু এমন কখনোই পড়বে না যে স্ট্রাকচারগুলো পরীক্ষায় পড়বে না। আমাদের কিন্তু স্ট্রাকচারগুলোকে জানতে হবে, নাহলে কিন্তু কখনোই কার্বোহাইড্রেট পড়া হবে না, এবং নিটের ক্ষেত্রে তো অবশ্যই লাগবে। ঠিক আছে, তো স্ট্রাকচারগুলো ছাড়া কিন্তু 11-এ হবে না, এমন যদি কেউ ভেবে থাকো যে 11-এর স্ট্রাকচার পড়বো না, তাহলে কিন্তু হবে না। এবং আরেকটা বিষয় হলো, এই জিনিসগুলো কিন্তু তোমাকে কেমিস্ট্রিতে পড়তেই হবে, এবং সেটা কিন্তু এইচএসে আসবে, সুতরাং তুমি অ্যাভয়েড করতে পারবে না, তোমাকে পড়তেই হচ্ছে। দেখো, এরপর আমরা এখানে পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করছি। তো পলিস্যাকারাইডের ক্ষেত্রে বলেছিলাম যে 2 রকমের পলিস্যাকারাইড আমরা দেখতে পাবো, সেখানে হোমোপলিস্যাকারাইড এবং হেটেরোপলিস্যাকারাইড। এর আমি আগেও বলেছি। হোমোপলিস্যাকারাইড হলো, যদি পলিস্যাকারাইড প্রথমত আমরা বুঝতে পারছি যে 11 থেকে আপ টু 10,000 মোটামুটি যখন মনোস্যাকারাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা, তখন তাকে আমরা পলিস্যাকারাইড বলছি। তো এক্ষেত্রে হোমোপলিস্যাকারাইড যখন একই ধরনের উপাদান দিয়ে তৈরি হয়েছে, ধরো গ্লুকোজ তো শুধুই গ্লুকোজ, যেখানে আমরা গ্লুকোসান বলা হয়, হ্যাঁ, তো যদি শুধুই গ্লুকোজের পলিমার হয়, তো এখানে স্টার্চ হলো গ্লুকোজের পলিমার, গ্লাইকোজেন হলো গ্লুকোজের পলিমার, সেলুলোজ হলো গ্লুকোজের পলিমার। তার মানে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এগুলো কিন্তু সবই গ্লুকোজ মলিকিউল দিয়ে তৈরি হয়েছে, শুধুই গ্লুকোজ আছে। হ্যাঁ, সংখ্যাটা ডিফারেন্স আছে এবং গঠনটা অবশ্যই পরিবর্তন আছে, নাহলে স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ সবাইকে তো একই মনে হতো। গঠনটার পরিবর্তন আছে, কিন্তু সবাই গ্লুকোজ দিয়েই তৈরি। তো যদি এরকমের ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয় তাহলে ফ্রুক্টোসান বলা হবে, যদি গ্যালাক্টোজের পলিমার হয় তাহলে গ্যালাক্টোসান বলা হবে। অবশ্যই এখানে আমরা প্রথমেই একটি হোমোপলিস্যাকারাইডের কথা বলছি, এবং সেটা হলো স্টার্চ বা শর্করা। কোথায় পাবো আমরা? বেশিরভাগ খাদ্যদ্রব্য, একদম ভাত থেকে আরম্ভ করে, মানে চাল, সেক্ষেত্রে গম, আটা, ময়দা, গম থেকেই যদিও আটা ময়দার ব্যাপারটা আসছে, এই জায়গাগুলোতে সুজি, সাগু থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফল, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা স্টার্চ পাবো, আলু। তো কারণ কি, উদ্ভিদের ক্ষেত্রে এটাই কিন্তু স্টোরেজ ফুড মেটেরিয়াল। স্টার্চ হলো প্ল্যান্টের ক্ষেত্রে স্টোরেজ ফুড মেটেরিয়াল। আমরা যে অ্যামাইলোপ্লাস্ট পড়েছিলাম, দেখো প্লাস্টের ক্ষেত্রে লিউকোপ্লাস্টের স্টোরেজ ফুড মেটেরিয়াল পড়েছিলাম, সেখানেও কিন্তু আমরা এই রকমের স্টার্চেরই কিন্তু মানে স্টোরেজ ফুড মেটেরিয়াল হিসেবে দেখেছিলাম। তো এখানে এবং আরেকটা টেস্ট তোমরা এখানে আয়োডিন টেস্ট বলা হয়, স্টার্চের সঙ্গে করা হয়, যেখানে স্টার্চের সঙ্গে যদি আয়োডিন অ্যাড করা হয় তাহলে সেটা ব্লু কালার ফর্ম করে। আমরা আলুর পরীক্ষাও আছে এরকম, যে আলু কেটে তার উপর যদি আয়োডিন অ্যাড করা হয় সেক্ষেত্রে কালারটা ব্লু কালারের চলে আসে। তো বোঝা যায় সেখানে যে স্টার্চ আছে কি না। তো যে কোনো জায়গায় স্টার্চ আছে কি না পরীক্ষা করতে গেলে সেখানে আয়োডিন টেস্ট করতে হয়, খুব ইম্পর্ট্যান্ট একটি টেস্ট। এবং পলিস্যাকারাইডের ক্ষেত্রে, ওভারঅল পলিস্যাকারাইডের ক্ষেত্রে যেটা বলার বিষয়বস্তু সেটা হলো, ঠান্ডা জলে পলিস্যাকারাইড কিন্তু একদমই গলে না, গরম জলে খুব অল্প পরিমাণে গলে। কিন্তু আমরা যখন মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইডের কথা বলছিলাম, যখন গ্লুকোজ জলে তো খুব সুন্দরভাবেই গুলে যায়, কারণ গ্লুকন-ডি জলে গুলে যাওয়া আমরা দেখেছি। তার মানে সেখানে অলিগোস্যাকারাইড পর্যন্ত আমরা দেখছিলাম, বিশেষত মনোস্যাকারাইড জলে কিন্তু, ঠান্ডা জলেও কিন্তু দ্রবণীয়। সেখানে কিন্তু পলিস্যাকারাইডে এসে দেখছি ঠান্ডা জলেতে গলেই না, গরম জলে অল্প দ্রবণীয়, সবটাও নয়। তার কারণ ভাতের মধ্যে স্টার্চ আছে, যদি গুলে যেত, বা চালের মধ্যে স্টার্চ আছে,
ভাত সেটা বয়েলড স্টার্চ, তো যদি গুলে যেত তো চালটা তাহলে জলে ভিজিয়ে রাখলে গুলে যেত একটা টাইম পর, কিন্তু 2 দিন 4 দিন 5 দিন ফেলে রাখলেও কিন্তু চালটা গুলে যাবে না। হ্যাঁ, ভাতের ক্ষেত্রে কিছুটা গুলতে পারে, তার কারণ হলো ওটা গরম জলে পড়েছে। তো সেটাই বলছি যে কোনো পলিস্যাকারাইডের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য হয়, তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন সেলুলোজকেও কিন্তু ব্রেক করা মুশকিল আছে, তবে ওই গরম বেশি গরম হলে কিন্তু সেক্ষেত্রে গুলতে পারে। তো দেখো এখানে স্টার্চের ক্ষেত্রে যেগুলো বলা আছে, প্রথমত আয়োডিন টেস্টের কথা বলে দিলাম, গ্লুকাসনের কথা বলে দিলাম, এবং প্রায় 3000 থেকে মানে +- 3000 গ্লুকোজ মলিকিউল পরস্পরের সঙ্গে জুড়লে তৈরি হবে হোমোপলিস্যাকারাইড। তো এখানে স্টার্চের ক্ষেত্রে আমাদের দেখার বিষয়বস্তু কি রয়েছে, এখানে দেখো যখন আমরা ডাইস্যাকারাইড পড়ছিলাম পরপর দুটো মনোস্যাকারাইড এঁকেছিলাম এবং তাকে যুক্ত করেছিলাম। এখানে যদি আমরা যেহেতু স্টার্চের কথা বলছি, যদি একটা লাইনে গ্লুকোজগুলো থাকে, ভেবে দেখো যদি একটা লাইনে গ্লুকোজগুলো থাকে, এমন কি থাকে না, অবশ্যই থাকে। যখন সেলুলোজ পড়বো, যদি আমরা সেলুলোজ পড়ি তাহলে দেখতে পাবো যে এরকমের একটা লাইনের ব্যাপারটা, একটা লাইনে যদি 3000 আঁকি তাহলে বুঝতেই পারছো চেন হয়ে যাবে। তো এরকম তো স্টার্চের ফিগার না, স্টার্চ হলো স্টোরেজ ফুড মেটেরিয়াল। সেলুলোজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ সেলুলোজ ফাইবার তৈরি করে, সেলুলোজ ফাইবার তৈরি করে, তো সেক্ষেত্রে সেল ওয়াল তৈরি করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু লম্বা গঠনটাই কিন্তু প্রয়োজন। এখানে স্টার্চের কিন্তু জমানো স্টোরেজ, মানে যেহেতু স্টোরেজ ফুড মেটেরিয়াল, সেই জন্য গোল হওয়াটা বা ছোট স্ট্রাকচারের মধ্যে হওয়াটা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে কী হবে, গ্লুকোজকে বেশি বড় চেন না করে গ্লুকোজকে একাধিক লাইনে থাকতে হবে, তাহলে এটা একটা লাইন, এর পরের লাইন, এর পরের লাইন, এইভাবে লাইনে থাকতে হবে। এখানে আমরা মাত্র দুটো লাইনকে দেখানোর চেষ্টা করেছি, এটা একটা লাইন গ্লুকোজ জুড়ে আছে পরস্পরের সঙ্গে, এটা একটা লাইন গ্লুকোজ জুড়ে আছে পরস্পরের সঙ্গে, খুব সোজা ব্যাপার। এখানে α1,4 গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়, গ্লাইকোসাইডিক বন্ড, ব্যাপারটা খেয়াল করবে। সেটা হলো এখানে নিচের পরস্পর সেম লাইনে, তাহলে এটা যদি 1 নম্বর লাইন বলি, সাপোজ এটা 1 নম্বর লাইন, আমি সবেতেই 1 লিখছি, এটা যদি 1 নম্বর লাইন হয়, তাহলে এখানে এটা বলার দরকার নেই, তার মানে এখানে যখন ডিহাইড্রেশন হবে এরা পরস্পরের সঙ্গে জুড়ে গেল, এবং সেই বন্ডিংটার নাম হলো α1,4 গ্লাইকোসাইডিক বন্ড, যেটা আমরা অলরেডি আগে দেখেছিলাম, এনে কোনো কথাই বলা যাবে না। কিন্তু এবার যদি আমরা এটাকে 2 নম্বর লাইন ভাবি, ধরো এখানে আরও আছে 2 নম্বর লাইন ভাবি, তাহলে এখানে একটা বন্ডিং দেখা যাচ্ছে, এই জায়গাতে আর একটি বন্ডিং দেখা যাচ্ছে। কীরকম তোমরা নিজেরাই বলতে পারবে, এটা OH আছে, তার মানে যখন এখান থেকে H2O বেরিয়ে গেল, তাহলে এখানে একটা বন্ডিং হলো। এবার দেখো বন্ডিংটা কিসের মধ্যে হয়েছে, এখানে 1 নম্বর আছে এবং এখানে 6 নম্বর আছে। এই গ্লুকোজটা দেখো, যেহেতু প্রথমটার কথা বলেছি, তাহলে এটা আমরা যেহেতু 1 নম্বর ধরছি, তাহলে এই গ্লুকোজটার ক্ষেত্রে এটা আলফা না বিটা, অবশ্যই আলফা, তার কারণ এখানে ছিল OH-টা এখানে ছিল, তাহলে অক্সিজেন থেকে দূরবর্তী স্থানে ছিল। কেন এটা নিচ্ছি না, তার কারণ যেহেতু আমরা 1, 1, 4, 1, 2 এরম বলছি, তাহলে এই কার্বনটাকেই নিতে হবে আমরা, তাহলে এক্ষেত্রে আলফা হলো, এবং যেহেতু এটা 1 এবং যেটার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা 6, তাহলে α16 হলো, এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে স্টার্চের ক্ষেত্রে, স্টার্চ যখন পড়ছি তখন দুটো বন্ডিং দেখতে পাবো, একটা α1,4 গ্লাইকোসাইডিক বন্ড এবং আরেকটি α16 গ্লাইকোসাইডিক বন্ড, দুটো বন্ডকে কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। এরপর দেখো আমরা পরবর্তী আরেকটি পলিস্যাকারাইডের কথা বলছি। তো এখানে আর কেমিক্যাল স্ট্রাকচার দিচ্ছি না, আশা করি সমস্ত ব্যাপারটাই বুঝে গেছো। হ্যাঁ, বন্ডিং যদি আলফার জায়গায় β14 হয় তাহলে কেমন হবে সেটা নিজেরাই এবার বুঝতে পারবে, বা অন্য যে কোনো বন্ডিংয়ের ক্ষেত্রে গ্লাইকোসাইডিকের আশা করি আর কোনো সমস্যা হবে না। আমরা গ্লাইকোজেনের ক্ষেত্রে দু একটা কথা বলছি, সেই ক্ষেত্রে মানে ব্যাপারটা হলো যে গ্লাইকোজেনকে বলা হয় অ্যানিমাল স্টার্চ, অ্যানিমাল স্টার্চ বা প্রাণীজ শ্বেতসার। স্টার্চ উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্যবস্তু হলেও প্রাণীদের ক্ষেত্রে কিন্তু স্টার্চ সঞ্চয় করতে পারে না। তার মেন কারণ সেটা হলো যে ওয়াটার সলিউবিলিটির যে ব্যাপারটা রয়েছে তার উপর বেস করেই। মেনলি দেখো আমাদের বডিতে রয়েছে গ্লুকোজ। হ্যাঁ, আমরা যখন বিভিন্ন খাদ্য উপাদান খাই, বিশেষত কার্বোহাইড্রেট খাই, তখন কিন্তু ডাইরেক্টলি সেখান থেকে গ্লুকোজ আমরা পাই,
এবং যখন আমরা অন্যান্য ধরনের খাবার খাই তাকে কিন্তু প্রথমে গ্লুকোজে কনভার্ট করতে হয়, তারপরে সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে, সেলের মাইটোকন্ড্রিয়া থেকে ভাঙে। আমরা পরে পরে এইসব নিয়ে আলোচনা করব। তো এখানে অ্যানিমালদের ক্ষেত্রে গ্লুকোজকে স্টোর করতে পারতো, কিন্তু সমস্যা হলো গ্লুকোজ হলো ওয়াটার সলিউবেল। সুতরাং গ্লুকোজকে জলে মানে যেহেতু জলে গলে, সেজন্য মূত্রের সাহায্যে বা ঘামের সাহায্যে খুব ইজিলি কিন্তু বেরিয়ে যাবে। সেজন্য গ্লুকোজকে স্টোরেজ ফুড মেটেরিয়াল হিসেবে রাখেনি, রেখেছে একটি ইনসলিউবেল ফরম্যাটে, ওয়াটার ইনসলিউবেল ফরম্যাট, সেটা হলো গ্লাইকোজেন। এবং আমাদের শরীরে খুব অল্প পরিমাণে গ্লাইকোজেনকে স্টোর করতে পারে, মোট প্রায় 600 গ্রাম মতো গ্লাইকোজেনকে স্টোর করতে পারে। মাসেলের ক্ষেত্রে, মানে এই যে মাসেলগুলো রয়েছে পেশিতে, রয়েছে 350 গ্রাম মতো, এবং লিভারের ক্ষেত্রে মোটামুটি 250 গ্রাম মতো গ্লাইকোজেন স্টোর করতে পারে। এই হলো টোটাল স্টোরেজ ক্যাপাসিটি। যদি গ্লুকোজের অভাব হয়, যদি স্টারভেশন, এখানে দেখো আমি লিখে রেখেছি কনভার্ট ইনটু গ্লুকোজ ডিউরিং স্টারভেশন, উপবাসকালীন অবস্থায় যদি গ্লুকোজের অভাব হয় দেহে, তখন কিন্তু এই গ্লাইকোজেনগুলো ভাঙতে আরম্ভ করে, এবং মোটামুটি 25,000 মতো গ্লুকোজ মলিকিউল পরস্পরের সঙ্গে জুড়ে এই গ্লাইকোজেন, একটি গ্লাইকোজেন মলিকিউল তৈরি করেছে। ঠিক আছে, এরপর আরেকটি কার্বোহাইড্রেট, অবশ্যই পলিস্যাকারাইডের কথা বলছি, সেলুলোজ। আগেও নাম শুনেছ, কারণ সেল ওয়াল, প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়াল ফরমেশনের জন্য এই সেলুলোজ লাগে। মানে আমরা যত খাবার খাই উদ্ভিদজ উৎস থেকে, তো প্ল্যান্ট সোর্সের সমস্ত খাবারই কিন্তু আলটিমেট কী খাই আমরা? সেল খাই, একগুচ্ছ সেল খাই। তো সেল মানেই প্রত্যেকটার ক্ষেত্রে সেল ওয়াল আছে, এবং সেই সেল ওয়াল মানেই কিন্তু সেলুলোজ আছে, যে সেলুলোজকে আমরা ডাইজেস্ট করতে পারি না, কারণ আমাদের সেলুলেজ বলে যে এনজাইমটাই আগে ফর্ম করতো, আগে তৈরি হতো অ্যাপেন্ডিক্স রিজিয়ন থেকে, সেটা এখন নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে, সেজন্য সেলুলেজ তৈরি করতে পারি না, সেজন্য সেলুলোজকে আমরা ডাইজেস্ট করতে পারি না। তবুও কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান, যাকে আমরা রাফেজ বা তন্তু বা ফাইবার বলি, যেটা আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাছাড়া অনেক কোলন ক্যান্সার প্রতিহত করে, এই ধরনের অনেক ফেসিলিটি আছে, আমরা পরে ডাইজেশনের সময় পড়ব। এবং সেলুলোজ মোটামুটি অ্যাপ্রক্সিমেট 5000 গ্লুকোজ মলিকিউল দিয়ে ফর্ম করে। ঠিক আছে, এই হলো বিষয়বস্তু। এবার যদি আমরা ওভারঅল যদি পলিস্যাকারাইডের, আমরা একবার পলিস্যাকারাইডের ভাগটা দেখে নিই। আমরা খুব সংক্ষেপে এখানে পলিস্যাকারাইডের একটা ভাগ কিন্তু দেখে নিয়েছি। দেখো, কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এবং ফাংশন অনুযায়ী, কেমিক্যাল স্ট্রাকচার এবং ফাংশন অনুযায়ী। তো কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী অনেকক্ষণ ধরেই আমাদের কথা বলা হচ্ছে যে হোমোপলিস্যাকারাইড এবং হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড যেখানে একই ধরনের উপাদান যুক্ত হয়েছে, যেমন এক্ষেত্রে দেখো গ্লুকোজের পলিমার, যেমন সেলুলোজ, যেমন রয়েছে গ্লাইকোজেন, স্টার্চ, সব ফ্রুক্টোজের পলিমার, গ্যালাক্টোজের পলিমার, জাইলোজের পলিমার, এগুলো কিন্তু সবই হোমোপলিস্যাকারাইড। এবং পাশাপাশি হেটারোপলিস্যাকারাইড, পেপটাইড ও গ্লাইক্যান, খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের সিলেবাসে বায়োলজি পড়তে গেলে বিভিন্ন জায়গায় 11-12 জুড়ে কাজে লাগবে, সেইগুলোকেই আমরা কিন্তু এখানে তুলে এনেছি। পেপটাইড ও গ্লাইক্যান অলরেডি সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া যারা পড়েছে তারা খুব ভালো করে পড়ে ফেলেছে যে সেখানে ন্যাগ এবং ন্যামের পলিমার ছিল না, ন্যাগ এবং ন্যামের পলিমার ছিল, একবার ন্যাগ একবার ন্যাম। এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, দুটোই কিন্তু মনোস্যাকারাইড। হ্যাঁ, তো যেহেতু দু ধরনের মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে, সেই জন্য একে কিন্তু আমরা হেটারোপলিস্যাকারাইড বলছি। তো পেপটাইডোগ্লাইকেন যারা পড়োনি তারা দেখে নেবে। অ্যারাবিনো গ্যালাক্টেন্স, যারা সেল ওয়াল পড়ার সময় ছিল তাদের সেল ওয়ালের কেমিক্যাল কম্পোজিশন খুলে দেখবে একবার, লেখা ছিল অ্যারাবিনো গ্যালাক্টেন্স, অ্যালাবিনো জাইল্যান, এগুলো কিন্তু ছিল। তার মানে এখানে কী পাচ্ছি, এগুলো কিন্তু পলিস্যাকারাইড। এরপর হায়ালুরোনিক অ্যাসিড, যখন ক্লাস 12 পড়বে তখন দেখবে এই হায়ালুরোনিক অ্যাসিডটা কিন্তু আমরা পাবো, যেটা আমরা রিপ্রোডাকশনের ক্ষেত্রে পাবো। হেমিসেলুলোজকে আমরা অলরেডি পেয়েছি যখন আমরা সেল ওয়াল পড়েছিলাম। এবং এগার আমরা রেড অ্যালগি, যখন আমরা প্ল্যান্ট ক্লাসিফিকেশন করব, যখন আমরা রেড অ্যালগি বা লোহিত শৈবালের কথা পড়ব, তখন তাদের স্টোরেজ ফুড মেটেরিয়ালের কথা আমরা দেখব। সেটা হলো এগার, যে এগার কিন্তু কালচার মিডিয়াম মানে কলা পালন মাধ্যম, মাইক্রোপ্রোপাগেশন পড়েছো মাধ্যমিক লেভেলে, সেই মাধ্যম হিসেবে কাজে লাগানো হয়। তো এটাও কিন্তু আমরা পরে দেখব। তো এই হলো কেমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে পলিস্যাকারাইডের ভাগ। আর যদি ফাংশনের উপর বেস করে বলি, তাহলে স্টোরেজ ম্যাটেরিয়াল স্টোর করার মতো ফাংশন প্লে করছে, আমরা আগেও দেখলাম। সেটা হলো স্টার্চ, যদি উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ, গ্লাইকোজেন প্রাণীদের ক্ষেত্রে যেমন আগে দেখলাম, ইনিউলিন উদ্ভিদের ক্ষেত্রে, এগুলো স্টোরেজ ফুড ম্যাটেরিয়াল হিসেবে থাকে।
স্ট্রাকচারাল বেসিসে যদি দেখি, দেখো কাইটিন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা শুনেছি আগেও যে ছত্রাকের সেল ওয়ালে থাকে কাইটিন, যেটা হলো ন্যাগের পলিমার এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। শুধু এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের পলিমার হলো কাইটিন, যেটা ছত্রাকের কোষ প্রাচীর বা ফাঙ্গাইয়ের সেল ওয়ালে থাকছে। এবং সেলুলোজ তো আগেই আমরা বললাম যে উদ্ভিদের সেল ওয়াল তৈরি করতে গেলে লাগছে। এরপর যদি কিছু কমপ্লেক্স পলিস্যাকারাইড রয়েছে, কারণ কমপ্লেক্স কেন বলছি, তার কারণ এটা শুধুমাত্র কার্বোহাইড্রেট নয়, তার সঙ্গে অন্য কিছু যুক্ত থাকতে পারে, সেই জন্য কমপ্লেক্স বলা হচ্ছে। এবং যেমন মিউকো পলিস্যাকারাইডের কথা আমরা শুনেছি, সেই মিউকো পলিস্যাকারাইডে কী কী রয়েছে, প্রোটিন রয়েছে, গ্যালাক্টোজ রয়েছে এবং ম্যানোজ রয়েছে। তো গ্যালাক্টোজ, ম্যানোজ এই দুটো কার্বোহাইড্রেট হলেও কিন্তু সঙ্গে প্রোটিন রয়েছে। তো এখানে মিউকো পলিস্যাকারাইড। হায়ালুরোনিক অ্যাসিড আগেই শুনলাম, এগারের কথা শুনলাম। হেপারিন রক্ততঞ্চনে সাহায্য করে, রক্ততঞ্চন বিরোধী পদার্থ। তো সেক্ষেত্রে কিন্তু এই হেপারিনের কথাও কিন্তু তোমরা শুনেছো, এটাও কিন্তু পলিস্যাকারাইড হিসাবে রয়েছে। তো এই হলো আমাদের মোটামুটি পলিস্যাকারাইডের যে ক্লাসিফিকেশন, সেটা আমরা দেখে নিলাম। এরপর আমরা সিগনিফিকেন্স বা গুরুত্ব খুব সংক্ষেপে আমরা কার্বোহাইড্রেটের গুরুত্ব নিয়ে আলোচনা করে নেব। দেখো এখানে আমরা লাস্ট টপিকে চলে এসেছি, মোটামুটি সিগনিফিকেন্স বা গুরুত্ব। কার্বোহাইড্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন কাজ রয়েছে কার্বোহাইড্রেটে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কাজকে আমরা বেছে নিয়েছি পড়ার জন্য। তো অবশ্যই প্রথমেই বডি বিল্ডিং। আমরা যেহেতু দেখলাম গ্লাইকোজেন বা কাইটিন বা সেলুলোজ, এই যে পলিস্যাকারাইডগুলোর কথা পড়ছিলাম এবং যাদের কথা বলছিলাম, তারা কিন্তু কেউ সেল ওয়াল ফর্মেশনে হেল্প করে, কেউ স্টোরেজ ম্যাটেরিয়াল হিসেবে থাকছে। এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো কিন্তু বডি বিল্ডিংয়ে হেল্প করছে। কারণ প্ল্যান্টের ক্ষেত্রে যদি সেল ওয়াল ফর্ম না করে, সেলুলোজ ছাড়া সেল ওয়াল ফর্ম করবে না, এবং সেল ওয়াল ফর্ম না করবে সেল ফর্ম করবে না, তাহলে বডি বিল্ডিং কিন্তু কখনোই হবে না। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করছে। এনার্জি, আমরা প্রথমেই কার্বোহাইড্রেট শুরু করার সময় বলেছিলাম, বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট গ্রহণের মাত্রা বিভিন্ন রকম হয়। যত অ্যাডভান্স কান্ট্রি, সেখানে কিন্তু কার্বোহাইড্রেটের যে ডেলি রিকোয়ারমেন্ট সেটা একটু কম, তবুও ওভারঅল প্রোটিন ফ্যাটের থেকে অবশ্যই বেশি। এবং আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপড যে সমস্ত কান্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট গ্রহণের প্রবণতা অনেক বেশি, কারণ দামে অনেক সস্তা হয়। তো সেক্ষেত্রে 4 গ্রাম পার কেজি বডি ওয়েট, তার মানে একজন 60 কেজি যদি একটি লোকের বয়স হয়, সেক্ষেত্রে 4 গ্রাম করে, তার মানে 240 গ্রাম মতো কার্বোহাইড্রেট পার ডে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা 4 বেলা খাবার খাই বা 5 বেলা খাবার খাই, সেই খাবার যুক্ত করলে মোটামুটি কম বেশি 600 গ্রাম হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো, ডেইলি আমরা এক্সেস খাবার কিন্তু খেয়ে চলেছি। মাত্র এইটুকুই কিন্তু আমাদের বডিকে চালানোর জন্য এনাফ। এবং তার জন্য যেটা হয় সেটা হলো যে এই যে এক্সেস কার্বোহাইড্রেট, এটা কিন্তু এমন নয় যে নষ্ট হয়ে যায়, এটা কিন্তু কনভার্ট করে দেয় সেটা হলো অ্যামাইনো অ্যাসিড অর ফ্যাট, মানে প্রোটিন অথবা ফ্যাটে কনভার্ট করে দেয়। তার মানে যদি কেউ ভাবে যে আমি শুধু ভাত খাই বা শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, আমি তেল খাই না, আমি ফ্যাট খাই না, মোটা হব না, তাহলে সেক্ষেত্রে কিন্তু রং ইনফরমেশান আছে তার কাছে। শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়েও কিন্তু মোটা হওয়া যাবে, তার কারণ এক্সেস যে কার্বোহাইড্রেটটা থাকছে সেটা কিন্তু ফ্যাটে কনভার্ট করে দেয়। একটা জিনিস শুনে রাখো, সেটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটে বায়োমলিকিউলস কিন্তু একে অপরের সঙ্গে কনভারসেশনে যায়। তার মানে কার্বোহাইড্রেট থেকে প্রোটিন বা ফ্যাট হতে পারে, ফ্যাট থেকে কার্বোহাইড্রেট হতে পারে, এবং প্রোটিন থেকে কিন্তু এগুলো প্রয়োজন অনুপাতে কিন্তু করে নেয়। কারণ সবারই জেনারেল স্ট্রাকচারে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে। তো ইচ্ছামতো কিন্তু সেগুলোর পরিবর্তন করতে পারে বডি যদি চায়। তো সেক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড ফর্মেশন মানে প্রোটিন ফর্মেশন অথবা ফ্যাট ফর্মেশনে হেল্প করে। মানে এক্সেস যে কার্বোহাইড্রেটটা থাকছে, সেই এক্সেস কার্বোহাইড্রেটটা কিন্তু জমিয়ে দিচ্ছে বডিতে। তো সেক্ষেত্রে কিন্তু মোটা হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে। প্রোটিন স্পেয়ারিং ফুড বা প্রোটিন বাঁচোয়া খাদ্য কেন বলা হয়, এটাকে নিয়ে আমরা ফ্যাটের সময় আলোচনা করব, খুব ভালো করে বোঝা যাবে। আমি যে গল্প বলার কথা বলেছিলাম প্রথমেই প্রোটিন পড়ার সময়, সেই গল্পটাই ফ্যাটের শেষে বলবো আমরা সিগনিফিকেন্সে। তো এটা জেনে রাখো যে যদি যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া হয়, তাহলে দেহের প্রোটিন কখনোই ভাঙবে না, সেই জন্য একে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়।
স্টোরেজ অলরেডি বলে ফেলেছি। ব্লাড সুগার, যেহেতু গ্লুকোজ আমাদের ব্লাডের মধ্যে রয়েছে, তো ব্লাড সুগার খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া আমাদের কিন্তু চলবে না, এক মুহূর্তও চলবে না, কারণ আমাদের দেহে যত এনার্জি সেটা কিন্তু গ্লুকোজই সাপ্লাই করছে। তো সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। রাফেজ বা তন্তু, যেটার কথা বলছিলাম, যে সেলুলোজ আমরা ডাইজেস্ট করতে পারি না, তবুও সেলুলোজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন থোর, মোচা থেকে আরম্ভ করে বিভিন্ন খাবারের মধ্যে, উদ্ভিজ্জ সমস্ত খাবারই কিন্তু কম বেশি সেলুলোজ রয়েছে। আটা এবং ময়দাতে আটার মধ্যে পার্থক্য যেটা, গম ভাঙলে আটা ময়দা দুটোই হয়, আটাতে রাফেজ বা তন্তু আছে, ময়দাতে রাফেজ বা তন্তুরা নেই। তার মানে ময়দাকে রাফেজ বা তন্তু বার করে নেওয়া হয়েছে, দিয়ে যেটা পড়ে আছে সেটা হলো ময়দা। তো সেক্ষেত্রে দেখো, এই রাফেজের যে ব্যাপারটা বলছি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তার মানে এটা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেমে পেরিস্টলসিস বলে একটি মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটাকে চালাতে সাহায্য করে। ডাইজেশনের সময় আরও ডিটেলসে বলবো, এবং বিভিন্ন ধরনের ভিটামিন প্রোডাকশানে হেল্প করে। তো ডেইলি রিকোয়ারমেন্ট অলরেডি বলে ফেলেছি, সব বলার কিছু নাই। এবং আরেকটা জিনিস বলে রাখি, যদি যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট বডিতে না থাকে, তাহলে কিন্তু আমাদের যে গ্লুকোজ, সেই গ্লুকোজ বা সুগার ফল করবে। যেমন সুগার বেশি হলেও সমস্যা আছে, তেমন কিন্তু সুগার ফল করলেও কিন্তু সমস্যা আছে, সেক্ষেত্রে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এই হলো ওভারঅল কার্বোহাইড্রেট। আমরা দুটো পার্টে কার্বোহাইড্রেটকে পড়লাম। তো লেন্দি তো হবেই, বুঝতেই পারছো, কিচ্ছু করার নেই আমার। তার কারণ এই টপিকগুলো এমনিতেই এত বড় বড় যে ভিডিও লেন্দি হবেই। কোনো ফানি ভিডিও যখন হয় 3-4 মিনিটের ভিডিও হয়, সেক্ষেত্রে ব্যাপার আলাদা। কিন্তু এডুকেশনাল ভিডিও তুমি যত দেখবে, এডুকেশনাল ভিডিও কিন্তু সবই আধ ঘন্টার ওপরেই হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে টপিক যদি খুব একদম ছোট্ট কিছু টপিক না হয়, তাহলে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার টপিক হবেই। তো সেক্ষেত্রে করার কিছু নেই, এবং নেটকে বাঁচিয়ে রেখে সেই নেট থেকেই কিন্তু এই ভিডিওগুলোকে দেখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আর এই পদ্ধতিতে পড়া এখন দীর্ঘদিন চলবে, তার কারণ আমরা কেউ জানি না আগামী দিনে কী হতে চলেছে। তো ঠিক আছে, তো অসুবিধা নেই। আমরা আজকে এখানেই শেষ করছি। পরের দিন অবশ্যই ফ্যাট পড়তে আমরা অবশ্যই ফ্যাটের ক্লাস নিয়ে আমরা চলে আসবো। ঠিক আছে, টাটা।